উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করবে রাষ্ট্র। খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে 5 দলীয় নেতাদের আবেদন পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের, 6 মাসের মধ্যে দিতে হবে দখলমুক্ত করার পরিকল্পনা। জাপানি 2 শিশু থাকবে বাবার হেফাজতে, মা দেখা করতে পারবেন বছরে 3 বার। শেষ টি-20তে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ, হোয়াইট ওয়াশের লক্ষ্য পাকিস্তানের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসে বঙ্গবন্ধুর দেয়া পররাষ্ট্রনীতিকে মূল মন্ত্রক হিসেবে সরকার মেনে চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক, রাষ্ট্র তাদের সম্মান নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সশস্ত্র বাহিনী দিবসে গণভবন থেকে ঢাকা সেনানিবাসের সংবর্ধনায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে স্মরণ করিয়ে দেন সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান। আমরা সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্র নীতি অনুসরণ করেই আমরা কাজ করে যাচ্ছি, যার ফলে আজকে সমগ্র বিশ্বের সকলের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আপনারা যেন শৃঙ্খলা, পেশাগত দক্ষতা সর্বত্র প্রশংসিত হতে পারেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন, আমি সেটাই বিশ্বাস করি। এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধান। বৈঠকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন সহ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা বিষয়ক আলাপ হয়। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্ধারিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দেবে রাষ্ট্র। একটা মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ঠিক পৃথিবীর কোনো দেশে কখনো এ ধরনের নিজেদের এই বিজয়ের গাথা কখনো বিকৃত করা হয়, এটা পৃথিবীর কোনো দেশে করা হয় না। যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার যে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ, তা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান সরকার প্রধান। আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সমান তালে পা মিলিয়ে চলতে পারে, সে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 1971 সালের আজকের দিনে পাকিস্তানিদের বিরুদ্ধে 3 বাহিনীর সম্মিলিত আক্রমণের মধ্য দিয়ে গঠিত হয় সশস্ত্র বাহিনী। একের পর এক আক্রমণে দুর্বল হয়ে পড়ে হানাদাররা। বিজয়ের পথে অগ্রসর হয় বাংলাদেশ। আর স্বাধীন দেশে উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সশস্ত্র বাহিনী। দেখুন দীপু শিকদারের রিপোর্ট। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। 71-এর 7ই মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে স্বাধীনতার ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। জাতির পিতার ঘোষণার পর হানাদারদের আক্রমণের জবাব দিতে থাকে মুক্তিকামী বাঙালি।
21 নভেম্বর সেনা, নৌ আর বিমান বাহিনী সমন্বিতভাবে আক্রমণ শুরু করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর। মহান মুক্তিযুদ্ধের এই দিনটি সশস্ত্র বাহিনী দিবস। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এটাই সিদ্ধান্ত ছিল দুটো ফোর্স থাকবে, একটা পাকিস্তানি ফোর্স, একটা থাকবে অ্যালাইড ফোর্সেস, মিত্র বাহিনী। এই সঠিক সিদ্ধান্ত ছিল 21শে নভেম্বর, তার জন্য আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছিল। পাক বাহিনীর শোষণের মাত্রা ছাড়িয়েছে ঠিক তখন ভারতে শুরু হয় বিমান প্রশিক্ষণ। ভারত সরকারের দেয়া বিমান পরে হেলিকপ্টার দিয়ে সফল আক্রমণ চালানো হয় পাক বাহিনীর দখলে থাকা বেশ কিছু স্থাপনায়। অক্টোবরের 3rd উইকের ভিতরে আমাদের প্রশিক্ষণ শেষ হলো। আমরা ঢাকায় গন্দাইলে এভিয়েশন ফিউল ডাম্প আমরা আক্রমণ করি, আর ওই ওয়াটার প্লেনটি চিটাগং চলে যায়। ওরাও আক্রমণ করে ওই চিটাগংয়ের ফিউল ডাম্পগুলো ধ্বংস করে দেয়। দেশের কঠিন সময়ে সুদূর ফ্রান্স থেকে পালিয়ে এসে সদল বলে নৌ কমান্ডো বাহিনী গঠন করেন বীর মুক্তিযোদ্ধা A.W. চৌধুরী। নেতৃত্ব দেন অপারেশন জ্যাকপটের। মেরুদণ্ড ভেঙে দেন পাক বাহিনীর। পেটের উপরে মাইন বেঁধে 11টা জাহাজ অ্যাটাক করলাম 33 জন নেভাল কমান্ডোকে দিয়ে। বাকি আমরা শোরে তাদেরকে রেখে দিলাম যে আমাদের সেফটি কাভারেজের জন্য। পরের দিন সকালে 11টা জাহাজের মধ্যে 9টি জাহাজ আমরা উড়িয়ে দেই। মহান স্বাধীনতার সোনালী অর্জন ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। আইনে না থাকলেও আবেদনটি পাঠানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে কল্যাণ পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে 5 দলের শীর্ষ নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। এ সময় তারা জানান খালেদা জিয়া খুবই অসুস্থ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ব্যক্তিগতভাবে আবেদন, তিনি অনুমতি দিলে হয় সরকার বন্দোবস্ত করে পাঠাবে, অথবা পরিবার বন্দোবস্ত করে পাঠাবে, অথবা দল বন্দোবস্ত করে পাঠাবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। আর আন্দোলনের হুমকির বিষয়ে তিনি বলেন, তারা যদি জানমাল বিনষ্টের চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। তারা একটি পত্র আমার কাছে দিয়ে গিয়েছেন, এটা আমি যথাযথভাবে যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। তারা যদি ওই জায়গাটাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন কিংবা জানমালের বিনষ্ট করার প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপির উদ্দেশ্য আসলে বেগম জিয়ার স্বাস্থ্য ভালো করা নয়। বিএনপি চায় বেগম জিয়া সবসময় অসুস্থ থাক, তাহলে ওনারা সবসময় বলতে পারবেন তাকে বিদেশ পাঠাতে হবে। তথ্যমন্ত্রী আরো বলেন, বিদেশ থেকে চিকিৎসক এনে তারা খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারেন। কথায় কথায় বিদেশ পাঠানো। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পাশাপাশি প্রত্যেক বিভাগ ওয়ারি দখলমুক্ত করার পরিকল্পনাও 6 মাসের মধ্যে জমা দিতে হবে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন। শাকির আরজুর রিপোর্ট। কোথাও দখলের কবলে হারাতে বসেছে নদীর চেনা রূপ, কোথাও বা দূষণের কালো কুচকুচে পানি। নদীকে জীবন্ত সত্তা ঘোষণা দিয়ে নদী দখল ও দূষণ রোধে উচ্চ আদালত থেকে আদেশ এসেছে বারবার। নদী বাঁচাতে কখনো ব্যক্তি, কখনো বা এগিয়ে এসেছে নানা প্রতিষ্ঠান। ঢাকার নদ নদীগুলো 50 ভাগ দখলমুক্ত করা হয়েছে, কিন্তু বরিশালে মাত্র 7 ভাগ হয়েছে। তো অন্যান্য জায়গায় দখলদাররা কিন্তু বেশ জেকে বসেছে এবং নানান রকম ল্যান্ড রেকর্ডিং, ট্যাম্পারিং করে ওরা ওদের দখলকে লিগ্যালাইজ করছে। এত কিছুর পরও রক্ষা করা যাচ্ছে না নদীকে। এই প্রেক্ষিতে নদী দখলমুক্ত করার সামগ্রিক কর্মপরিকল্পনা চেয়ে রিটের আদেশ দেন হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন যে নদীর সম্পূর্ণ একটা তালিকা প্রস্তুত করে আদালতে জমা দিতে। 2 নম্বর হচ্ছে নদী রক্ষা কমিশন যে 56,000 দখলদারদের তালিকা করেছে, তা বাদেও বিভিন্ন পত্রপত্রিকায় নদীর দখলের যে চিত্র এসেছে সবগুলো বিবেচনায় নিয়ে
প্রত্যেকটা বিভাগ ওয়ারি একটা করে নদীকে দখলমুক্ত করার পরিকল্পনা আদালতে জমা দিতে। দেশে মোট কত নদী আছে তার ভিন্ন রকম সংখ্যা পাওয়া যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে মোট 405টি, আর নদী রক্ষা কমিশন বলছে 770টি। গবেষকরা বলছেন 1182টি নদী আছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। জাপানি সেই 2 শিশু বাবার কাছেই থাকবে। মা বছরে 3 বার বাংলাদেশে এসে 10 দিন করে তাদের কাছে থাকতে পারবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্তানদের সাথে কথাও বলতে পারবেন মা। মামলাটি চলমান রেখে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। দেখুন শাকেরা আরজুর আরেকটি রিপোর্ট। একসাথে থাকার বিষয়ে বাবা ও মায়ের মধ্যে সমঝোতা হয়নি। দুজনের বসবাসও 2 দেশে, তাই যে কোনো একজনের জিম্মায় দিতে হবে জাপানি সেই 2 শিশুকে। এমন বাস্তবতায় শিশু দুটির সাথেই 3 দফা কথা বলেন আদালত। সব দিক বিবেচনা করে গোটা ঘটনা প্রবাহকে হৃদয় বিদারক বলেছেন হাইকোর্ট। হারি জিতি যেই জিতুক বা যেই হারুক, কিন্তু বাচ্চারা ভিকটিম হবেন, কারণ পৃথিবীর নিয়মিত একটা বাচ্চার বাবা থাকবে, মা থাকবে। জাপানি নাগরিক নাকানো এরিকো তার সুবিধাজনক সময়ে বছরে 3 বার 10 দিন করে শিশুদের সাথে থাকার সুযোগ পাবেন। বাবার হেফাজতে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে। আমরা আরেকটা মামলা করেছিলাম হেভিয়াস কর্পাস, 3য় বাচ্চা মেয়েটার জন্য, কন্যা সন্তানের জন্য, কিন্তু এই মামলাটা খারিজ করে দিয়েছে। এই 3 বারের ওই জাপানি মায়ের বাংলাদেশে আসা যাওয়ার খরচ শিশুদের বাবাকে বহন করতে বলা হয়েছে। তবে এর চেয়ে বেশি বার আসলে সে খরচ মাকেই বহন করতে হবে। এছাড়াও মাসের ছুটির দিনে 2 বার ভিডিও কনফারেন্সে মায়ের সাথে শিশুদের কথা বলিয়ে দিতে বাবার প্রতি হাইকোর্টের নির্দেশ। এরিকর করা মামলাটি এখানে পেন্ডিং থাকবে। এই পেন্ডিং অবস্থায় উভয় পক্ষ এই আদেশ সংক্রান্ত কোনো বিষয়ে যদি আদালতকে অবহিত করতে চান তাহলে অবহিত করতে পারবেন সুবিধা অসুবিধার বিষয়ে। এই জন্য যে আদেশটি হয়েছে, এই আদেশটির পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমরা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আর এই রিটকে কেন্দ্র করে বাংলাদেশে থাকার খরচ বাবদ জাপানি মাকে 10 লাখ টাকা খরচ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাকে এই শিশুদের বিষয়ে 3 মাস পর পর আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ক্লিন ফিট পাঠানোর দায়িত্ব বিদেশি চ্যানেলের, আবারও বললেন তথ্যমন্ত্রী। অ্যাটকোকে সজাগ থাকার আহ্বান। উচ্চ প্রবৃদ্ধির সুফল নিয়ে সমালোচকদের অভিযোগ ভিত্তিহীন, নিজস্ব বিনিয়োগ মডেল তৈরি করছে বাংলাদেশ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান বা ক্লিন ফিড পাঠানোর দায়িত্ব বিদেশি চ্যানেলের। দেশের কেউ যাতে তা নিজ কাঁধে তুলে না নেয় সেজন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্ব টেলিভিশন দিবসে অ্যাটকো নেতাদের সাথে আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মিনালা দিবা। বাধা ছিল অনেক, তারপরও ক্লিনফিট বাস্তবায়নে সফল সরকার। এবার টেলিভিশন শিল্পের আয় বাড়াতে তারহীন ডিটিএইচ কার্যকর করতে চলছে তৎপরতা। এসবই আলোচিত হল টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর আলোচনায়। গণমাধ্যমের বিভিন্ন সংকট উত্তরণের কৌশল নিয়ে এ সময় কথা বলেন বিশিষ্টজনেরা। জাতীয় শুদ্ধাচার কৌশল আমার মনে হয় আপনাদেরও এখন গ্রহণ করা দরকার। প্রশিক্ষণ ছাড়া কোনো গণমাধ্যমই সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে না। আলোচনা হয় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশেষ অবদান বিষয়ে। আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ বা আমাদের হাজার বছরের যে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, এগুলোকে আজকে যে আমাদের গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন, তার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে দেখছি। আর টেলিভিশন মালিকরা এই শিল্পের বিকাশে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন বা আইপিটিভিগুলোকে। আজকে আমরা সমস্ত টেলিভিশন এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই কিন্তু আমরা অপারেট করছি। আমরা আশা করছি যে সরকার অনুমোদনহীন অনিবন্ধিত আইপিটিভি বন্ধ করবে। আমাদের টেলিভিশনকে পে চ্যানেলে যাতে আমরা পরিণত করতে পারি, টেলিভিশনের আজকে যে সংকট, এই সংকট থেকে বাঁচতে পারবো। সেট টপ বক্সের দাম যুক্তিসঙ্গত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিদেশি বিজ্ঞাপন সেটিকে আবার ডাবিং করে এখানে প্রচার করা, সেটিও আমরা
বন্ধ করার জন্য আমরা মন্ত্রণালয়ে আলোচনা করেছি। জনগণের উপর যাতে কোনোভাবেই অযাচিতভাবে বেশি টাকার সেটঅপ বক্স বিক্রি করা না হয় সেটা আমরা মনিটর করব। সম্প্রচার আইনের খসড়ার কাজ অনেকটা এগিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর আগেই হচ্ছে গণমাধ্যম কর্মী আইন। সহসা পার্লামেন্টে এটি পৌঁছাতে পারবে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। উচ্চ প্রবৃদ্ধির সুফল সকলেই সমানভাবে পাচ্ছে না। সমালোচকদের এমন অভিযোগ ভিত্তিহীন বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানালেন, বাংলাদেশ তার নিজস্ব মডেলের বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছে। মেহেদী হাসানের রিপোর্ট। সমৃদ্ধির অগ্রযাত্রা শীর্ষক ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এর এই আলোচনা সভা। বিদেশি বিনিয়োগকারী, বিভিন্ন দেশের কূটনৈতিক সহ এতে অংশ নেন দেশের ব্যবসায়ী নেতা ও সরকারের মন্ত্রী উপদেষ্টারা। এ সময় বিনিয়োগের পরিবেশ, অর্থনীতির সম্ভাব্য ভবিষ্যৎ ও করণীয় নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী ও কূটনীতিকরা। গেল এক দশকে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি হলেও তা অন্তর্ভুক্তিমূলক নয়, সমালোচকদের এমন অভিযোগের জবাব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। I am a member of parliament and I keep going back to my constituency, and every time I go there I find that there has been a change. So initially when we used to go, I used to see that at the union level we have Chinese restaurant. That shows that the purchasing power has gone down to the village level. And the last time I went there, I was very surprised to see that at the village level there are pet shops. এদিকে পরিকল্পনা মন্ত্রী জানান, বাংলাদেশ তার মতো করে বিনিয়োগের সর্বোচ্চ পরিবেশ নিশ্চিত করেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতারও প্রমাণ দিচ্ছে। We listen, we respect, we hear, but at the end of the day we sit down, cool our heads and do it in our own way, being very practical. We would like to do well, but we would like to do it our way. বিনিয়োগ আকর্ষণে আইন ও কর কাঠামোতে আরও কিছু সংস্কারের সুযোগ আছে বলে মনে করেন বক্তারা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক প্রশাসন রাশেদুল হাসানের অসৌজন্যমূলক আচরণ এবং কার্যক্রম ব্যাহত করার প্রতিবাদ জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে তার প্রত্যাহারের দাবি জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী সংযুক্ত কল্যাণ পরিষদ। তাদের অভিযোগ, রাশেদুল হাসান যোগদানের পর থেকেই সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে প্রতিনিয়ত অসৌজন্যমূলক আচরণ করছেন, এমনকি অধিদপ্তরের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা তৈরি করছেন। সম্প্রতি একটি প্রকল্প পরিদর্শন ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় প্রতিনিধি দলের সঙ্গে তার দুর্ব্যবহারের অভিযোগ উঠে আসে। অবিলম্বে তাকে প্রত্যাহার করা না হলে কর্মবিরতির হুমকি দেন আন্দোলনকারীরা। যদি প্রত্যাহার না হয় তাহলে আগামী কালকে থেকে জেলা উপজেলা পর্যায়ে আমাদের সেই কর্মবিরতি সহ আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। নড়াইলে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় একই পরিবারের একজনের ফাঁসি ও 3 জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় 4 আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে 2014 সালের 18 জানুয়ারি ফিরোজ ভূঁইয়াকে হত্যা করা হয়। 16 জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালতে রায় দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাদী সহ পরিবারের সদস্যরা। এদিকে ফেনীর ফাজিলপুরে গৃহবধূ শিরিন হত্যা মামলায় স্বামী ইয়াসিনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম জেবুন্নেসা এ রায় দেন। তবে আসামি চাইলে আগামী 7 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবে। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় বলা হয়, পারিবারিক কলহের জেরে 2019 সালের 5 মার্চ অন্তঃসত্ত্বা অবস্থায় শিরিনকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়। পরে খুনের অভিযোগ এনে শিরিনের মা ইয়াসিনকে আসামি করে মামলা করেন। গ্রেফতারের পর ইয়াসিন 8 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ভাটির বাঘ খ্যাত শমসের গাজীর পাশে দাঁড়িয়েছিলেন জমিদার ভৈরব মজুমদার। পলাশীর যুদ্ধের পর বিষ প্রয়োগে হত্যার শিকার হন তিনি।
তার রেখে যাওয়া প্রায় ৩০০ বছর বয়সী দৃষ্টিনন্দন বাড়িটি সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বাড়িটির বয়স ২৭৩ বছর। ১৭৪৮ সালে কুমিল্লার ১৪ গ্রামে এটি তৈরি করেন তৎকালীন জমিদার ভৈরব মজুমদার। দোতলা ভবনটির দেয়াল ও ছাদে জন্মেছে বট, পাকুড় সহ নানা ধরনের গাছ ও গুল্মলতা। দরজা জানালা ভেঙে গেছে, খসে পড়ছে পলেস্তারা। কোনো রকমে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। স্থানীয়রা জানান, ভারতের উত্তরপ্রদেশ থেকে ১৬শ শতাব্দীতে এ অঞ্চলে আসেন জমিদার ভৈরব মজুমদারের পূর্বপুরুষেরা। মালিক হন বিশাল এক মৌজার। ১৭৪০ সালের কথা। ত্রিপুরার মহারাজা কৃষ্ণমাণিক্যকে খাজনা দেয়া বন্ধ করেন পার্শ্ববর্তী জমিদার শমশের গাজী। এতে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে শমশের গাজীর পক্ষ নেন ভৈরব মজুমদার। পরাজিত হন মহারাজা। কিন্তু পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় আবারও ত্রিপুরার ক্ষমতায় আসেন কৃষ্ণমাণিক্য। বন্দী হন ভৈরব মজুমদার। পরে বিষ প্রয়োগে হত্যা করা হয় তাকে। তাঁর স্মৃতির সম্মানে তার বংশধররা ১৭৬০ সালে সেখানে নির্মাণ করেন দুটি সুউচ্চ মঠ, যা জীর্ণশীর্ণ হয়ে এখনো দৃশ্যমান। এই বাড়িটা ৩০০ বছর আগে ভৈরব রাজার বাড়ি। এখন মাঝে মধ্যে তাদের আত্মীয় স্বজন, বংশ অনুক্রমে যারা আছে, কারো কাকা, কারো দাদা, কারো পিসা, এইভাবে আইসা দেখা যায়। সরকার যদি এটাকে একটু পরিবর্তন করে তাহলে আমরা তা খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। আমাদের যে ঐতিহ্যগুলি রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা মোতাবেক এটাকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য আমার জোর দাবি থাকবে। বাড়িটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি। এটির জাতীয়ভাবে এটির ঐতিহ্য মূল্য রয়েছে এবং এটি সংরক্ষণ করা উচিত। তাহলে সেক্ষেত্রে সেটি আমি সরকারের গোচরে আনব। ভৈরব মজুমদারের ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও তার বংশধররা। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। প্রতিকূল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে হোম টেক্সটাইল শিল্প। সুতার আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি। দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের কানসাট জখরপুরে ভূমি ধসে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত সনাতন ও মুসলমান পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, তেল, আটা সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে এ সময় কুণাল মুখার্জি এবং পঙ্গু হাসপাতালের সাবেক যুগ্ম মহাপরিচালক ডাক্তার তরিত কুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিবগঞ্জের জখরপুরে গ্রামে গেল ১৪ নভেম্বর পাগলা নদীর পাশে ধসে পড়ে প্রায় ৩১টি বসতবাড়ি। মাগুরার মোহাম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া খালের উপর ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে ২০ গ্রামের অন্তত ৩০,০০০ মানুষ। মাঝের অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি। দ্রুত সংস্কারের ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মোহাম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের মধুমতি নবগঙ্গা সেচ প্রকল্পের আওতায় খনন করা খালের ওপর নির্মিত সেতু দিয়ে বড়রিয়া, মৌসা, নিখরহাটা, ছোট কলমাধারী, শ্রীপুর, গোপীনাথপুর সহ দুই পারের প্রায় ২০ গ্রামে ৩০,০০০ মানুষের যাতায়াত। চলাচল করে অটোরিকশা, ভ্যান, সিএনজি, নসিমন মোটরসাইকেল। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে সেতু পারাপার হতে হচ্ছে তাদের। ১৯৯২ সালে নির্মিত সেতুটির মাঝের স্ল্যাব ও রেলিং ১.৫ বছর ধরে ভাঙা। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে শিক্ষার্থী সহ এলাকাবাসীর। এই ভাঙা ব্রিজটার উপর দিয়ে খুব অসুবিধা হইতেছে। আমরা আসা যাওয়া করি, তা ব্রিজটা ভেঙে গেছে, তা একটু কাজটা করতে পারে। প্রতিদিন স্কুলে যাই, ভয়ও লাগে, অ্যাক্সিডেন্ট হয়। ব্রিজটাতে এই কয়েকদিন আগেও একটা গাড়ি উল্টে একজন আহত হয়েছে, অনেক মালামালে ক্ষয়ক্ষতি হয়েছে। যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা দ্রুত এই ব্রিজটা সংস্কারের কাজ শুরু করুক এবং ব্যবস্থা করুক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে এরই মধ্যে নকশা তৈরি করা হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যে কাজ শুরু হতে পারে। সাপোর্টিং ফর ওয়ার্ল্ড ব্রিজেস, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে অলরেডি আমরা সিলেক্ট করেছি, ডিজাইন সেকশন আছে। আগামী মাসে আমরা দরপত্র আহ্বান করতে পারবো এবং এই বছরের কাজটা শেষ হবে বলে আমরা মনে করি।
দ্রুততম সময়ে সেতুটি নতুন করে নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রতিকূল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে টেরি টাওয়েল ও হোম টেক্সটাইল শিল্প। উদ্যোক্তারা বলছেন, সুতা আমদানিতে শুল্ক হ্রাস বা প্রত্যাহার করলে এ খাতে রপ্তানি আয় আরও বাড়বে। তবে স্থানীয় স্পিনিং শিল্পের সুরক্ষায় সুতায় বিদ্যমান শুল্ক বহাল রাখার পক্ষে বিটিএমএ। মেহেদি হাসানের রিপোর্ট। গেল অর্থবছরে প্রায় $1.5 বিলিয়ন ছুঁয়েছে দেশের হোম টেক্সটাইল ও টেরিটল রপ্তানি আয়, যার মধ্যে হোম টেক্সটাইল থেকে আসে $1.13 বিলিয়ন। টেরিটল পণ্য রপ্তানি হয়েছে $34.77 মিলিয়ন। তবে চলতি অর্থবছরের প্রথম 4 মাসে টেরিটল খাতে রপ্তানি বেড়েছে 31.9% আর 16.52% প্রবৃদ্ধি হোম টেক্সটাইলে। উদ্যোক্তারা জানান, গত কয়েক মাসে এ খাতে নতুন 8টি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান পেয়েছে বাংলাদেশ। আর এসব বিবেচনায় হোম টেক্সটাইলের বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অ্যাজ লং অ্যাজ আপনি টেকনিক্যালি বায়ারকে স্যাটিসফাই করতে পারেন, আপনি এই মেনটেন করতে পারবেন এই গ্রোথটা, और ग्रो करा और एक्सपोर्ट बढ़ाना একটু ডিফিকাল্ট। এদিকে বিশ্ববাজারে তুলার ব্যাপক মূল্য বৃদ্ধিতে স্থানীয় বাজারে বিভিন্ন কাউন্টের সুতার দাম বেড়েছে 50%-এর বেশি। অন্যদিকে প্রতিযোগী দেশ পাকিস্তান, ভারত ও চীনের আছে নিজস্ব তুলা। তাই হোম টেক্সটাইলের অগ্রগতি ধরে রাখতে সুতা আমদানিতে শুল্ক কমানোর দাবি এ খাতের উদ্যোক্তাদের। শুল্কমুক্ত আমরা বলবো না, আমাদেরকে সার্টেন একটা নাম ডিউটি দিয়ে আমাদেরকে সুতা আনতে দিক। আমরা কোনো বন্ড লাইসেন্স করব না, আমরা শুল্ক দিয়ে 3%, 4% শুল্ক দিয়ে অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র দিয়ে আমরা সুতা আনতে চাই। তবে সুতায় বিদ্যমান 37% আমদানি শুল্ক প্রত্যাহার করলে দেশের স্পিনিং মিলগুলো হুমকির মুখে পড়বে বলে মনে করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। এই ডিমান্ডটুকু আছে বলে আমাদের দেশে নতুন নতুন স্পিনিং আসতেছে, টেক্সটাইল আসতেছে, এখন আমাদের দেশে অর্ডার প্রচুর পরিমাণে আসতেছে। সুতরাং আমি মনে করি যে ওইটা তাদেরকে চাওয়া, ডিউটি উইথড্র করা, এটা কোনো সমীচিত হবে না। হোম টেক্সটাইলের বৈশ্বিক বাজার $104 বিলিয়ন, যার মাত্র 1% বাংলাদেশের দখলে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এই সাথেই শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করবে রাষ্ট্র। খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে 5 দলীয় নেতাদের আবেদন পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের, 6 মাসের মধ্যে দিতে হবে দখল মুক্ত করার পরিকল্পনা। জাপানি 2 শিশু থাকবে বাবার হেফাজতে, মা দেখা করতে পারবেন বছরে 3 বার। শেষ টি-20তে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ, হোয়াইট ওয়াশের লক্ষ্য পাকিস্তানের। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।